বিগত নির্বাচনে অনিয়মে যুক্তদের বাদ দিয়ে সংযুক্ত করা হবে নতুনদের, রংপুরে সিইসি আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা। যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে। যারা আগে এ ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। নির্বাচন ও তফসিলের সময় ঘোষণায় কেটেছে ভোট নিয়ে সংশয়, মত বিশ্লেষকদের। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ। গণতন্ত্র চর্চা বাড়ানোর আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে আবার উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে উপাচার্য। পল্লবীতে জমি দখল করে বস্তি বানিয়ে 37.5 কোটি টাকা আত্মসাৎ। সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা। সহযোগিতার অভিযোগে গৃহায়নের 3 কর্মকর্তা ও আসামি। এবং 10 দিনে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইটে কারিগরি ত্রুটি। উড্ডয়নের পর নানা জটিলতায় ফিরে আসতে হয় ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের সংশয়। বিগত নির্বাচনে অনিয়মের যুক্তদের বাদ দিয়ে আগামী নির্বাচনে নতুনদের সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় একথা বলেন সিইসি। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবার বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। সে অনুযায়ী চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় ইসি। এই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। ছুটির দিনে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন সিস্টেমের উপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। ইলেকশন সিস্টেমটার উপরে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, প্রিসাইডিং পুলিশ অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ জানিয়ে সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন নিশ্চিতভাবে আস্তে আস্তে দেখবেন ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। যারা আগে এ ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন সিইসি। তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণা ও ইসির তফসিল দেওয়ার মাস নির্ধারণের মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয় অবিশ্বাসের অবসান হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ তাদের। সহিংসতা রোধ আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই জোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট।
হইতে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। 1 বছর আগে অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধে। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস, অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটল। বাইরের কোনো শক্তি এসে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন দি ডে অফ ইলেকশন আপনি সেটা ম্যানেজ করতে পারবেন কিনা, মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। উনি কি আসলে নির্বাচনটা ওনার আন্ডারে করতে চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের? তাকে কমপক্ষে 3 মাস আগে ছেড়ে দিতে হবে, অথবা এই গভর্নমেন্টই যদি মনে করে তারা যে আমরাই কন্টিনিউ করব নির্বাচন, তাহলে তাদের নাম বদলায়া ওই আইনের বিধান মতে তাদেরকে শপথ নিতে হবে। আবার আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? সে তো রেজিস্টার্ড পার্টি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আরেকটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। যে সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানীর মহাখালীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। মহাখালীর আমতলীর ঠিক এই সড়কটিতেই কিন্তু গতকাল রাত ঠিক 2:30টার দিকে আসলে একটি দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেট কার যে মহাখালীর যেই ফ্লাইওভারটি রয়েছে সেটি ডিভাইডারে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ডিভাইডারে ধাক্কা মারে, এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি গতকালকে রাতের একটি ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে ডিভাইডারে ধাক্কা লাগার পরবর্তীতেই কিন্তু আসলে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়, এবং গাড়িতে যেই 3 জন ছিলেন আরোহী তাদের 3 জনের মধ্যে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এবং একজন কিন্তু আহত হয়ে ইতিমধ্যে বাড়িতেও তার নিজের বাসায় চলে গিয়েছেন। গতকালকে রাতের এই ঘটনাতে আমরা জানতে পেরেছি আসলে বনানী থানার যিনি পরিদর্শক ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন গতকালকের এই ঘটনায় আসলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর গাড়ির যে আসলে গাড়ি আগুনে পুড়তে থাকে এবং পরবর্তীতে গাড়ির ভেতর থেকে 3 জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে সেই 2 জনকে কিন্তু এই পাশেই কিন্তু কুর্মিটোলা যে জেনারেল হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্মরত ডাক্তার। এবং আরও একজন কিন্তু তাদের সাথে ছিল, তিনি গুরুতর আহত হলেও আসলে তিনি পরবর্তীতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে কিন্তু আসলে এখন তাদের 2 জনেরই মরদেহ রয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। আমরা দেখেছি স্বজনরা সেখানে ভিড় করেছেন, স্বজনরা সেখানে এসে আসলে যেটি বলছিলেন এত রাতে এই 3 জন কোথায় যাচ্ছিল তার তথ্য কিন্তু তারা আসলে জানেন না। জানিয়ে রাখি, তারা 3 জনই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত এবং সেখানে চাকরি করার সুবাদে বিভিন্ন সময় তাদেরকে বাইরে থাকতে হয় বা কাজের জন্যই তারা বাইরে অবস্থান করেন। কিন্তু গত রাতে ঠিক কী কারণে তারা এই সড়কটিতে ছিলেন এবং কিভাবেই আসলে নিয়ন্ত্রণ হারিয়েছেন বা তাদের অবস্থাটা কী ছিল সে ব্যাপারে কিন্তু পরিবারের সদস্যরা কোনো তথ্য বা আমাদেরকে কিন্তু দিতে পারেননি। আমরা দেখেছি যে এই মাঝেরই যেই ফ্লাইওভারে ওঠার ঠিক আগ মুহূর্তে যেই রোড ডিভাইডারটি আছে সেখানে কিন্তু তারা একটু ধাক্কা লাগে এবং ধাক্কাটার ফলে আমরা দেখছি গাড়ি
গাড়ির অবস্থা কিন্তু ভয়াবহ আকারে আসলে ভেঙে চুরে একদম দুমড়ে মুচড়ে গেছে। গাড়ির ভেতরের অংশ কিছুই দেখা যাচ্ছে না, সবগুলি পুড়ে কালো হয়ে গেছে এবং সিট থেকে শুরু করে যাবতীয় অংশ কিন্তু আমরা দেখেছি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু এখনও আমরা দেখছি গতকাল রাতের ঘটনায় কিন্তু এখনও এই গাড়িটি কিন্তু এই সড়কে অবস্থান করছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এখনও এই গাড়িটি কিন্তু এই সড়ক থেকে সরানো হয়নি এবং স্থানীয় এই এলাকা থেকে যারাই আসলে এই রাস্তাটি অতিক্রম করছে সবাই কিন্তু আসলে গাড়িটি দেখে থমকে যাচ্ছে বলা চলে। তো এই ছিল এই মহাখালীতে যে দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে তার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালীতে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে, আর তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। দুপুরে রাজধানী কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়ে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 6 বছর পর তৃতীয়বারের মতো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ভোট গ্রহণের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন 5 আগস্টের পরে নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি, তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই 31 দফার বাস্তবায়ন। সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আমি তার ভবিষ্যতের প্রধানমন্ত্রী। এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব। ওষুধ নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সিডাপ অডিটোরিয়ামে গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক করছেন উপাচার্য ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এর আগে ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। গতকাল রাতে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানান উপাচার্য।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে ছাত্র রাজনীতি থাকবে কিনা এই নিয়ে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে উপাচার্য প্রক্টরের বৈঠক কিন্তু এখনও চলমান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এবং এইখানে ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর, 2 সহকারী প্রভিসি সহ আরও বিভিন্ন হলের প্রভোস্টরা কিন্তু আছেন, তারা মিটিং চলমান রয়েছে। আপনারা জানেন যে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মূলত আবাসিক হলগুলিতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রেক্ষিতে আসলে এই একটা প্রতিবাদ তৈরি হয় এবং বিকেল থেকেই এটা একটা উত্তপ্ত পরিবেশ চলছিল এবং রাতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসে এবং রাজু ভাস্কর্যের পাদদেশে তারা দাঁড়িয়ে এটার প্রতিবাদ জানায়। আপনারা জানেন যে জুলাইয়ের দিকে গত জুলাইয়ের দিকে কিন্তু শিক্ষার্থীরা এই মর্মে আসলে করেছিল যে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কোনো রকম ছাত্র রাজনীতি চলবে না এবং তারা এই প্রতিশ্রুতি যে ব্যাহত হলো গতকালকে, এই জন্যই তারা এই প্রতিবাদটি জানিয়েছেন এবং তারা গতকালকে এই দাবিটিই কিন্তু জানাচ্ছিলেন। এবং গতকালকে রাতে যখন ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় কিন্তু উপাচার্যকে, এবং তিনি কিন্তু সেখানে একটা মৌখিকভাবে জানিয়েছিলেন যে সেই জুলাইয়ের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু বলবৎ থাকবে, আবাসিক হলগুলিতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। তবে সেটা কিন্তু মৌখিক বক্তব্য ছিল, আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এবং সেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত আসার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। আজকে 12টা থেকে এই বৈঠকটি চলমান রয়েছে, এখন পর্যন্ত মিটিংটি চলছে। আমরা আশা করছি যে মিটিং শেষে হয়তো আমাদেরকে উপাচার্য প্রক্টর আমাদেরকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। সকালে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব পুলিশ জানায় হত্যাকাণ্ডে অংশ নেওয়া 8 জনের মধ্যে প্রধান আসামি সহ গ্রেফতার হয়েছে 7 জন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের বেকার শ্রমিকরা জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। তুহিন হত্যা মামলার অভিযোগপত্র 15 দিনে দেয়া হবে বলে জানান তিনি। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দম্ভক্তি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতার 6 জনকে শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক, তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায় তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররুনি সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 16 বছর সরকারি জমি দখল করে বস্তি বানিয়ে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। অভিযোগ আছে এই কাজে সহযোগিতা করে অবৈধ অর্থের ভাগ পেয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা। সম্প্রতি দুদকের মামলায় উঠে এসেছে এই দুর্নীতির চিত্র। গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট।
রাজধানীর মিরপুরের পল্লব এলাকার 7 একরের ঝিলপাড়। ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ 16 বছর ধরে বস্তির ঘরবাড়ি তুলে দখল রেখেছিলেন ঢাকা 16 আসনের সাবেক প্রভাবশালী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়। গ্যাসটা বা কারেন্ট পানি ইলিয়াস মোল্লা আমাদের বস্তিবাসী আইনে দিছে, আমরা নিয়ন্ত্রণ করে সবাই চলছি। জাগো লিগ্যাল জায়গায় হেরাই পাওয়া উচিত, আমরা এতদিন ছিলাম। দুদকের অনুসন্ধান বলছে ওই 7 একর জমি 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ হলেও 2008 সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী 16 বছর তিনি 650 থেকে 700 টিনের বস্তি তৈরি করে প্রতি মাসে ভাড়া সংগ্রহ করে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সম্প্রতি দুদক মামলা করেছে। গত 16 বছরে 37 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে 28 জুলাই মামলা হয়েছে। মামলা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি এই সাথে আরও সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় সে বিষয়ে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গৃহায়নের 3 কর্মকর্তার একজন নুরুল ইসলাম অবসরে গেছেন, আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনও দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি, তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক থেকে যে চাহিত তথ্যাদি ছিল সেগুলো আমরা ইতোমধ্যেই তাদের কাছে সরবরাহ করেছি, আর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যে আইন অথবা বিধিবিধানে চলে সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা দেখে ব্যবস্থা নেব। সরকারি জমি দখল ছাড়াও ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুদ্ধবন্ধে 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক, মস্কো কিয়েভ ভূখণ্ড ছাড়ের ইঙ্গিত ট্রাম্পের, ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা অগ্রহণযোগ্য মন্তব্য জেলেনস্কির। রাজশাহীতে 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানী সার্কিট হাউসে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে তানোর থেকে বায়া রাস্তার প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4 তলা নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার 1 তলা ভূমি অফিসের কাজের উদ্বোধন সহ 12টি প্রকল্প। এরপর নাটোরেও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে উপদেষ্টার। বরিশালে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে 13তম দিনে নতুলাবাদ বাস টার্মিনাল এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অব্যবস্থাপনার অভিযোগ বছরের পর বছর। সেই হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পায় এমন রোগীর সংখ্যা খুব কম। বেশিরভাগ রোগীদেরই অভিযোগ রয়েছে সেখানে নানান ধরনের হয়রানি হবার। সেই অভিযোগের ভিত্তিতেই বরিশালবাসী এবার কার্যত জোট বেঁধে আন্দোলনে নেমেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে আজকে 13তম দিনের মতন বরিশালে ব্লকেট কর্মসূচি চালাচ্ছে এখানকার স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছাত্রদের উদ্যোগে এই কর্মসূচি শুরু হলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন চালাচ্ছে। আজকে 13তম দিনে বরিশালের শহরের একেবারে গুরুত্বপূর্ণ এলাকা নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় তারা ব্লকেট কর্মসূচি চালাচ্ছে। গতকালকেও চালিয়েছে ব্লকেট কর্মসূচি। আজকে ব্লকেট কর্মসূচি সকাল 11টায় শুরু হয়ে এখন 2:30 বাজে চলছে এই কর্মসূচি, এবং এতে করে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এই পথ থেকে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এটি বরিশালের প্রধান কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, এবং আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আজকে দেখছি যে এটা গতকালকেও এসছে এবং আজকেও এসছে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এখানে রয়েছে, মহিউদ্দিন রনি কিংবা কাফি সহ বিভিন্ন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর নেতারা রয়েছে। এই ছাত্র জনতার এই কর্মসূচি থেকে তারা তাদের দাবি একটি, সেটা হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য তারা 3 যে দফা দিয়েছে সেই দফা বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানিয়েছে। আমার কাছে সবশেষ বরিশালের ব্লক কর্মসূচি থেকে এতটুকু খবর ছিল। বরিশালের ব্লকেট কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে জানিয়েছেন আমাদেরকে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আজকে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আসলে শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি বের হয়েছে, যেটি আসলে টিএসসি ঘুরে এখন আবার শহীদ মিনারের দিকে যাচ্ছে। এখানে আসলে আজকে আদিবাসীরা যেটি বলছেন যে স্বাধীনতার 54 বছরেও তারা তাদের অধিকারগুলো সম্পর্কে এখনও সংরক্ষিত হয়নি। তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি সহ পাহাড়ের শান্তি চুক্তি কোনোটি আসলে এত বছরেও বাস্তবায়ন হয়নি। তাই সকাল থেকে তারা আসলে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন। তারই অংশ হিসেবে এই মুহূর্তে আসলে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, আদিবাসীদের প্রায় 50 থেকে 50-এর উপরে বিভিন্ন গোষ্ঠীর এখানে অংশ নিয়েছেন। তারা বর্ণিল একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আসলে তারা তাদের অধিকার সম্পর্কে, তাদের আজকের এই র্যালির এবং এই যে আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, তার একটি উদ্দেশ্য তারা বলছেন যে তাদের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এছাড়াও এর আগে তারা 7টি দাবি তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে আদিবাসীরাও এই দেশেরই নাগরিক, তাই তাদের এই এত বড় অনুষ্ঠানটি যাতে করে সমগ্রভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই দাবিটিও তারা তার অংশ হিসেবে আমরা দেখি যেখানে আসলে র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এবং বিভিন্নভাবে সেজে তাদের যে জাতিগত সত্তা পরিচয় সেটি তুলে ধরছেন। সেটি তুলে ধরে আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি জানাচ্ছেন যে আসলে তাদের অধিকার আদায়ে আর যাতে তাদেরকে কারো দ্বারস্থ হতে না হয়, তাদের অধিকার সম্পর্কে যাতে তারা সচেতন থাকতে পারে এবং তারাও এদেশের মানুষ, তারই অংশ হিসেবে তাদের সকল অধিকার যাতে তারা নিশ্চিত করতে পারেন, সেই দাবিটি আজকে রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। আন্তর্জাতিক আদিবাসী দিবসের র্যালির খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। গত 10 দিনে কারিগরি সমস্যায় পড়েছে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইট। নানা জটিলতায় দাম্মাম, ব্যাংকক ও আবুধাবির পথ থেকে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো। ঘন ঘন কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজের পরীক্ষা নিরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। তুলবাসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি। 28 জুলাই থেকে 8 আগস্ট এই সময়ের মধ্যে আন্তর্জাতিক 3 রুটে কারিগরি সমস্যায় পড়ে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। এতে আতঙ্ক আর সমালোচনা যেন নিত্যদিনের মতো পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। পরিসংখ্যান বলছে গত 28 জুলাই দাম্মামগামী বিমানের BG349 ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে আসে। বোয়িং 777ER মডেলের উড়োজাহাজটি আকাশে 1 ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল 4:33 সেটি ঢাকায় অবতরণ করে। 6 আগস্ট বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পরে দুপুর 12:06 শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG388 ফ্লাইটটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট। নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকায় ব্যাক করে ফ্লাইটটি। পরে সন্ধ্যা 6:02 আরেকটি ফ্লাইটে ব্যাংককে পাঠানো হয় 146 যাত্রীকে। এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃখজনক হলেও সত্য, টয়লেটের ফ্লাশ কাজ না করায় 1 ঘন্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফেরানো হয় আবুধাবিগামী বিমানের BG388 ফ্লাইটটি। 7 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায়, কিন্তু উড়োজাহাজে থাকা 3টি টয়লেটের সব ফ্ল্যাশ কাজ না করায় ঢাকা ব্যাকের সিদ্ধান্ত নেয় পাইলট। হরহামেশায় রাষ্ট্রীয় এই ক্যারিয়ারের এমন দুর্দশা নিয়ে আশঙ্কা জানিয়ে নিয়মিত পরীক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে এয়ারক্রাফট পরিচালনার জন্য সেই সবগুলো দেখা উচিত। সেকেন্ডলি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাইলটের যে লগ এন্ট্রি দেয় বা ডিফল্ট এন্ট্রি দেয়, ডিফেক্ট এন্ট্রিসগুলো দেয়, এইটা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটা ডিফেক্ট এন্ট্রি দেওয়া হওয়ার পরে এটা আবার ম্যানেজ করা হয়, এটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়।
এইগুলোকে অডিট করা উচিত। আকাশপথে যাত্রী সেবাকে আস্থাজনক করে পরিষেবা দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্টার্টআপে বিনিয়োগের জন্য 1200 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 700 কোটি টাকা এসেছে ব্যাংকগুলো থেকে। অর্থনীতি বিশ্লেষকদের মতে ভেঞ্চার ক্যাপিটাল সফল হলে দেশে কর্মসংস্থান বাড়বে। সেলিয়া সুলতানা রিপোর্ট। মধুরচর থেকে আব্দুল বাসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি বাজারে। তবে 7 মণ পেঁপের 4 মণের দামই যাবে বাজারে আনতে লরি খরচা আর শ্রমিকের মজুরিতে। যদি জানতেন কোন বাজারে দাম বেশি তাহলে হয়তো সেখানেই তিনি যেতেন। জমিতে ওটা হলো মায়ের স্যার গেছে, অত হিসাব রাখি না আমরা। 428 টাকা দেওয়া লাগবে। তারপরে যে পুলিশ দাম আছে, গাড়ি ভাড়া, কেয়ারিং আছে, মিলা জুলা যদি বাজার 10 টাকা চালি করে থাকি। আব্দুল বাসেরের মতো কৃষকদের জন্য 2 যুবক গড়ে তুলেছেন কৃষি সহায়তা সেবা উদ্যোগ ফসল। কৃষকরা কিভাবে ভালো দাম পাবেন, কোন বাজারে আজকের দর কেমন, ফসল বিক্রির ভালো দামের সময় কখন হতে পারে তার পূর্বাভাস দিতে নিজেরা তৈরি করেছেন প্রযুক্তি বা অ্যাপ নির্ভর ডাটাবেস। এরই মধ্যে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাংকে গেলেও সে অভিজ্ঞতা তিক্ত। আমাদের এখন গ্রো করার জন্য জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। প্রথমত 2-1টা ব্যাংক তো আসলে জানি না, মানে আমি নিজে পার্সোনালি পিডিএফটা শেয়ার করেছি ব্যাংকের সাথে যে ভাই এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেন এটা। সাকিব হোসাইনের মতে দেশীয় ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ পেলে প্রান্তিকের কৃষকের মাঠ থেকে মূল্যস্ফীতির চাপে থাকা খাবারের মূল্যে প্রভাব রাখতে পারে তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র এসব উদ্যোগ। ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন একটি প্রতিষ্ঠান যারা সম্ভাবনাময় ছোট ছোট উদ্যোগ এবং স্টার্টআপগুলোকে আর্থিকভাবে বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বের অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মাইক্রোসফট, ইন্টেল, ইবে, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো ভেঞ্চার ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। বাংলাদেশেও যদি ভেঞ্চার ক্যাপিটাল সফল এবং জনপ্রিয় করতে হয় সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক সহায়তা থাকতে হবে, ঠিক একইভাবে নীতি সুবিধা এবং বিশেষ করে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে 42টি ব্যাংক থেকে 700 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 500 কোটি টাকা পুনরর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। অনেকে প্রাথমিকভাবে বলে দিবে যে 1200 কোটি টাকায় কী হবে। আমার প্রশ্ন হলো 1200 কোটি ইজ গ্রেটার দেন জিরো, এটা মনে রাখতে হবে, যে তহবিলটা ছিল না। এই 1200 কোটি টাকা যদি পর্যাপ্ত না হয় বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি খুশি হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে স্টার্টআপ বিনিয়োগে ঝুঁকি বেশি, আবার সফলতাও বেশি। একই সাথে স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল দেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে মেধা পাচারও কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 5টা প্রতিষ্ঠানকে একসাথে টাকা দিব, 2টা টিকবে, 2টার মধ্যে রিটার্ন আসবে, কোনোটাতে 50%, কোনোটাতে 60%। 5টার যে এভারেজ হবে, এভারেজ কিন্তু 10%-এর বেশি। ভালো ভালো ছেলে মেয়েরা এখন চলে যাচ্ছে স্টার্টআপে, আর যদি স্টার্টআপ সাকসেসফুল না হয় তারা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে মেধা লালনের একটা সুযোগ সৃষ্টি করার জন্য সামগ্রিকভাবে, যেটা ভবিষ্যতে আমাদের নীতি প্রণয়নও কাজে লাগবে, এই সমস্ত সাকসেসফুল ইয়াং ব্রিলিয়ান্ট এন্টারপ্রেনার তাদেরকে রাখা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জরুরি বৈঠকে বসছে বিসিবি। এজেন্ডায় টনি হেমিং, গামিনী ডি সিলভা। পাশ হবে নেদারল্যান্ডস সিরিজের বাজেট। বিদেশে থাকায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রেসিডেন্ট। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে পদোন্নতিতে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেন পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। তারা অভিযোগ করেন কম যোগ্যতা সম্পন্নদের বেশি নম্বর দিয়ে সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর সঙ্গে পদোন্নতি কমিটি জড়িত বলে অভিযোগ করেন তারা। তাই কমিটি পুনর্গঠন, যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত সহ দুর্নীতিবাজ এমডি ও ডিএমডিদের দ্রুত অপসারণের দাবি জানান পদবঞ্চিতরা। এখানে তারা কোন ভাবে পদোন্নতি দিছে এটা আমরা বোধগম্য নয়। আমরা খুবই
প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমাদেরকে ওভারটেক করে আমাদের জুনিয়রকে প্রমোশন দেওয়া হয়েছে। আমার সিনিয়রিটি 27 থাকা সত্ত্বেও 58, 59, 60 আমার পিছন থেকে 17 জনকে আমাকে ওভারটেক করে প্রমোশন দেওয়া হয়েছে। দূরবর্তী স্থানে বদলি করে দেওয়া হয়েছে। প্রত্যেকের মানে পরিবার, সন্তান সবার জন্য অনেক সেটা সমস্যা হয়ে গেছে। পাওনা অর্থ ফেরতের দাবিতে আবারও মানববন্ধন করেছেন ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের ভুক্তভোগী গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। অভিযোগ করেন, অনলাইনে পণ্যের অর্ডারের মাধ্যমে গ্রাহকদের 650 কোটি টাকা আত্মসাৎ করেন কিউকমের সিইও রিপন মিয়া ও তার সহযোগীরা। টাকা ফেরত দেওয়ার নামে গ্রাহকদের সঙ্গে 4 বছর ধরে প্রতারণা করে আসছে বলেও জানান ভুক্তভোগীরা। অবিলম্বে কিউকম ও ফস্টার গেটওয়ে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা। কাপড়ে কাপড় পরার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে রিপন আমাদেরকে যেভাবে জিম্মি করে রেখেছে, এটা থেকে আমাদের মৃত্যু একই সমান। থানা থেকে আমরা যখন মামলা দিতে যাচ্ছি আমাদের কোনো মামলা নেয় না। আমাদের এই টাকাগুলো ভোক্তা অধিদপ্তর এবং মিনিস্ট্রির মাধ্যমে দ্রুত ছাড়করণ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারপরও সে আইনের ঊর্ধ্বে। স্বাধীন দেশ, এই দেশে কোনো ইস্কমার বাটপারের জায়গা হবে না। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মস্কো অধিকৃত অঞ্চলের দাবি ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না বলেও জানান তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে, কোথায় হতে পারে, এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ রাশিয়া শুরু করেছিল, তাদেরই এটা শেষ করতে হবে। তিনি আরও জানান, কিয়েভকে ছাড়া কোনো সিদ্ধান্ত হলে তা মানা হবে না। যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইউক্রেন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় স্থগিত করার খবর সত্যি নয় বলে জানিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী এগোচ্ছে। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে। এর দাবি করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণার পর নতুন মার্কিন অস্ত্র ও বিমান ক্রয় পরিকল্পনা স্থগিত করেছে ভারত। খেলার খবর। বিভিন্ন এজেন্ডা নিয়ে জরুরি বৈঠকে বসছে বিসিবি। বিকেল 3টায় শুরু হবে এ বৈঠক। বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় প্রথমে আলোচনা হবে টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে নিয়োগ পাওয়া টনি হেমিংকে নিয়ে। এ সভা থেকে বাংলাদেশে গামিনী ডি সিলভার ভবিষ্যৎ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া এজেন্ডায় থাকবে বিপিএল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করার বিষয়টিও। এদিকে বিসিবির 14টি ডিপার্টমেন্টকে তাদের কার্যক্রম নিয়ে আলাদা প্রেজেন্টেশন জমা দিতে বলেছেন সভাপতি বুলবুল। এ সভায় নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবির বৈঠক নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। গামিনী ডি সিলভা কিংবা টনি হেমিংয়ের নিয়োগের সংক্রান্ত বিষয়গুলো আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ গামিনীকে নিয়ে অনেক বেশি সমালোচনা শুনতে হয়েছে, মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে, যে কারণে ভালো মানের একজন কিউরেটরকে নিয়োগ দিচ্ছে, সেটার সিদ্ধান্ত আজকে হবে। এই সভাকে কেন্দ্র করে দু একজন বোর্ড পরিচালক কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিসিবিতে, এবং আপনি জানেন যে 3টা থেকে মূলত সভা শুরু হওয়ার কথা, এবং কি সেই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি আসলে সশরীরে উপস্থিত থাকবেন না, জুমের মাধ্যমে তিনি সংযুক্ত হবেন। তবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আসলে আসার কথা, যে বিষয়টির জন্য আসলে অপেক্ষা নিশ্চয় সবার জন্য, সেটি হচ্ছে যে বিপিএল এর আসলে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা বিপিএল এর সত্তা যারা কিনতে চাচ্ছে,
সেই কোম্পানি আসলে কারা হতে পারেন বোর্ড পরিচালকরা সেটা নির্ধারণ করবেন। পাশাপাশি রয়েছে যে আসলে সামনে যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে সেই সিরিজে আসলে বাজেট পেশ। আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে, ফারুক আহমেদ যে আসলে ব্যাংকগুলোতে আসলে টাকাগুলো হস্তান্তর করেছেন বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আসলে ঝুঁকি মুক্ত যে ব্যাংকগুলোতে সরিয়েছেন সেই ব্যাংকগুলোতে আসলে কতটা ঝুঁকি মুক্ত আছে সেটা নিয়ে একটা গণমাধ্যমেও নিউজ এসেছে। একটি ব্যাংক থেকে আসলে টাকা উত্তোলন করতে পারছে না বিসিবি, সেই জায়গায় ওই ব্যাংকে আসলে টাকা রাখবে কি রাখবে না, কিভাবে এই ঝুঁকিটাকে আসলে সরানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সিএফও নিয়োগ নিয়ে, যে আসলে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার কাছে থাকবে। আমরা যতটুকু জানতে পেরেছি বেশ প্রায় শতখানেক সিভি আসলে বিসিবির কাছে এসেছে যারা আসলে এই পোস্টের জন্য আগ্রহী। এখান থেকে হয়তো বা নির্ধারণ করা হবে কার উপর আসলে এই রক্ষণাবেক্ষণের বিসিবির যে 1000 কোটি টাকার যে এফডিআর রয়েছে সেই টাকাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর থাকবে। পাশাপাশি বিভিন্ন যে সাম্প্রতিক ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোরও আসলে এখান থেকে একটা সুরাহা হওয়ার বিষয় রয়েছে। তো আমার কাছে বিসিবির বোর্ড সভার এই ছিল সবশেষ খবর। বিসিবির বোর্ড সভার খবর জানছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিগত নির্বাচনে অনিয়মে যুক্তদের বাদ দিয়ে সংযুক্ত করা হবে নতুনদের, রংপুরে সিএসি। আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা, এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ, গণতন্ত্র চর্চা বাড়ানোর আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে প্রাইভেট কারের সজোরে ধাক্কা, রাজধানীর মহাখালীতে গাড়িতে আগুন ধরে প্রাণ গেল 2 জনের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।